হ্যালো বন্ধুরা, আমাদের মানুষের সাথে স্বপ্নের খুবই আজীব ধরনের সম্পর্ক রয়েছে। প্রাচীনকাল থেকেই আমরা স্বপ্নকে রহস্যময় মনে করি এবং এর পেছনে লুকিয়ে থাকা রহস্যকে খুঁজে বের করার চেষ্টা করে চলেছি। সাল 3000 BCE অর্থাৎ খ্রিস্টিয়ান ক্যালেন্ডার শুরু হওয়ার আগে মেসোপটেমিয়া রাজ্যের রাজা তার স্বপ্নকে মোমের ইটে লিখে রাখত। এরও 1000 বছর পরে ইজিপশিয়ানরা তাদের স্বপ্নের হিসাব রাখার জন্য একটি বই তৈরি করেছিল। বইটিতে লেখা ছিল সেই সময়ের সব থেকে বেশি এবং কমন 100টি স্বপ্ন। আর খোঁজ করার চেষ্টা করা হয়েছিল সেই স্বপ্নগুলোর সাথে বাস্তব জীবনের সম্পর্ক কি। এরপর থেকে স্বপ্নকে পুরোপুরিভাবে বোঝার চেষ্টা কখনোই শেষ হয়নি। তারপর আসে বিজ্ঞান, যার যুক্তি দিয়ে স্বপ্নকে বোঝার চেষ্টা করা হয়। ফলে মানব সভ্যতা স্বপ্ন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। স্বপ্ন বিষয়ক পড়াশোনা, যাকে বলা হয় ওনারোলজি, 1952 সালে স্বপ্ন নিয়ে গবেষণাকারী বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন। ইউনিভার্সিটি অফ শিকাগোতে সায়েন্টিস্টরা কিছু পার্টিসিপেন্টের ঘুমের সময় তাদের মস্তিষ্কের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির উপর নজর রেখেছিল। ঘুমের কিছু সময় পরে তাদের মস্তিষ্কে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়, যা দেখা যাচ্ছিল কম্পিউটার স্ক্রিনে ফ্রিকোয়েন্সির পরিবর্তনের সাহায্যে। ঠিক তখনই সায়েন্টিস্টরা পার্টিসিপেন্টদের ঘুম থেকে জাগায়। তখন পার্টিসিপেন্টরা বলে তারা ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছিল। সাধারণভাবে মেশিনের সাহায্য ছাড়া এটা বোঝা সম্ভব নয় কেউ স্বপ্ন দেখছে কিনা। তবে স্বপ্ন দেখার সময় চোখের পাতার নিচে চোখ এদিক ওদিক মুভ করতে থাকে এবং এটাকে দেখাও যায় চোখের পাতা টেনে ধরে। এই কারণে এই স্টেজের নাম রাখা হয় REM স্টেজ, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্টেজ। যখন সায়েন্টিস্টরা পার্টিসিপেন্টের REM স্টেজে থাকার সময় মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি নিয়ে গবেষণা করে, তখন জানা যায় এই ফ্রিকোয়েন্সি ঠিক তেমনই ছিল যখন পার্টিসিপেন্টরা জেগেছিল। শুধু পার্থক্য ছিল এটাই, ঘুমের সময় শরীরের কেমিক্যাল সেরোটোনিন, নোরাপেপটিন, হিস্টামিনের উৎপাদন শরীর বন্ধ করে দেয়। তাই স্বপ্নের মধ্যে আমরা হাঁটি, দৌড়াই, খেলি, এমনকি জাম্প করি, কিন্তু বাস্তবে আমরা একই জায়গায় স্থির হয়ে শুয়ে থাকি। যেসব মানুষের শরীর ঘুমানোর সময় এই কেমিক্যালগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের শরীর বাস্তবে নড়াচড়া করতে থাকে। এজন্য কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে চলতে শুরু করে, কেউ কেউ সজোরে চিল্লায়, আবার কেউ পাশে শুয়ে থাকা মানুষটিকে সজোরে লাথি মেরে বসে। যদি আপনি আত্মা সম্পর্কে আমাদের আগের ভিডিওটি দেখে থাকেন, সেখানে আমরা স্লিপ প্যারালাইসিস সম্পর্কে কথা বলেছিলাম। সেটাও ঠিক একই কারণে হয়। আমরা হঠাৎ করে জেগে গেলে আর ওই কেমিক্যালগুলো আমাদের মাংসপেশি পর্যন্ত পৌঁছে না পারলে আমরা ঘুম থেকে জেগে যাওয়ার পরেও কিছু সময় হাত পা নাড়াতে পারি না। তখন আমরা নিজেদেরকে প্যারালাইজড অনুভব করি। এইসব বিষয়গুলি কি আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে? তবে আরো ইন্টারেস্টিং কথা শুনুন। কিছু কিছু স্বপ্নে এমন হয় আপনি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারছেন। স্বপ্নের মধ্যেই যে কোনো কাজের সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারছেন। আপনার এখন কি করতে হবে, কোথায় যেতে হবে এবং কেন যেতে হবে, এই সব আপনার নিয়ন্ত্রণেই থাকে। চাইলেই আপনি উড়োজাহাজ চালাতে পারছেন, অথবা ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছেন, অথবা প্রধানমন্ত্রীর সাথে এক কাপ চা। শুনতে কতটা আজীব লাগছে, রাইট? এই স্বপ্ন আমাদের সাথেও হতে পারে এবং একে বলা হয় দি লুসিড ড্রিমিং। এইসব বিষয়গুলো অবশ্যই ইন্টারেস্টিং, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের শরীর অথবা মস্তিষ্ককে এই স্বপ্নগুলো কোনো উপকার করে কিনা? যেসব কাজগুলো আমাদের শরীর এবং মস্তিষ্ক করে তার জন্য কোনো না কোনো কারণ অবশ্যই থাকে এবং এর থেকে কোনো না কোনো উপকার অবশ্যই হয়। সেজন্য এই প্রক্রিয়া হাজার বছরের বিকাশকে সাহায্য করে চলেছে। চলুন তাহলে জেনে নেই সায়েন্টিস্টদের রিসার্চ থেকে বাস্তবে স্বপ্নের গুরুত্ব কি এবং আমাদের শরীর এর থেকে কিভাবে উপকৃত হয়। ইঁদুরের উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। সেখানে ইঁদুরকে এমন একটি বালতিতে রাখা হয়েছিল, যখন ইঁদুরটি ঘুমিয়ে পড়তো এবং ইঁদুরটি স্থির হয়ে থাকতো, তখনই সে নিচের স্টেজে পড়ে যেত এবং ঘুম থেকে জেগে যেত। ফলে সে ঘুমের REM স্টেজে পৌঁছাতে পারতো না। কয়েকদিন এইভাবে রাখার পর ইঁদুরটিকে কিছু মেমোরি টেস্ট নেওয়া হয়। ফলাফল পাওয়া যায় যেসব ইঁদুর ঘুমাতে পারেনি বা ঘুমের REM স্টেজে পৌঁছাতে পারেনি, তারা মেমোরি টেস্টে খুবই খারাপ পারফরমেন্স করেছিল। এর থেকে বোঝা যায় আমাদের মস্তিষ্ক এবং এর মধ্যে ঠিকভাবে ইনফরমেশনকে প্রসেস করার জন্য স্বপ্নের সাথে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। 2010 সালে আরো একটি রিসার্চ করা হয়েছিল মানুষের উপর। সেখানে পার্টিসিপেন্টদের একদমই নতুন একটি অপরিচিত 3 ডাইমেনশনাল বুলবুলাইকে পার করতে হয়েছিল। প্রথম দিন শেষে পার্টিসিপেন্টদের দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। তার মধ্যে একটি গ্রুপকে রাতে ঘুমাতে দেওয়া হয়নি এবং পরের দিন একই বুলবুলাইকে পার করতে বলা হয়। গ্রুপটির বিগত দিনের থেকে অনেক বেশি টাইম লেগেছিল। দ্বিতীয় গ্রুপ যারা রাতে ঘুমিয়েছিল, তাদের মধ্যে অনেকেই পাজলটিকে স্বপ্ন দেখেছিল এবং তারা 10 গুণ দ্রুত ওই একই বুলবুলাইটিকে পার করেছিল। এর থেকে বলা যায় আমাদের মস্তিষ্ক আমাদের গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখার জন্য স্বপ্ন দেখায়।
শুধু তাই নয়, এটা যদি আমাদের কোনো কিছু মনে রাখতে সাহায্য করতে পারে তাহলে কোনো কিছু ভুলিয়েও দিতে পারে। একবার ভাবুন, আমাদের মস্তিষ্কে 10,000 ট্রিলিয়ন কোশিকা অর্থাৎ নিউরন কানেকশন আছে। আমাদের মস্তিষ্ক এই সবগুলোকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে কিছু নিউরন হয়তো আমাদের কোনো কাজেই লাগে না, যেমন বিকালবেলা যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম তখন রাস্তা দিয়ে চলে যাওয়া লাল রঙের গাড়িটি। মস্তিষ্কের একটি অংশ যাকে বলা হয় নিওকর্টেক্স, সে সব ইনফরমেশনকে রিভিউ করে এবং অপ্রয়োজনীয় ইনফরমেশনকে মস্তিষ্কের সাথে কানেকশন ব্রেক করে, কারণ এই ইনফরমেশন হয়তো আমাদের কোনো কাজে লাগবে না। এজন্য কোনো মুখস্থ করা প্রশ্নের উত্তর কিছু সময় পরেই আমরা ভুলে যাই। এই থিওরিটিকে বলা হয় দি থিওরি অফ রিভার্স লার্নিং, যা আবিষ্কৃত হয়েছিল 1983 সালে। শুধুমাত্র এই থিওরিটি একমাত্র কারণ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ রিসার্চ থেকে পাওয়া গিয়েছে, যদি কোনো মানুষ দিনের বেলা কোনো নতুন এবং কঠিন কিছু স্টাডি করে, যেমন নতুন কোনো ল্যাঙ্গুয়েজ অথবা নতুন কোনো ইনস্ট্রুমেন্ট, তবে আমরা তার মস্তিষ্কের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে মাপতে পারি। একই মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন তাদের মস্তিষ্কে কিছু বিচিত্র ধরনের গণনা ঘটে। মেশিনের সাহায্যে দেখা যায় ওই নিউরনের ফ্রিকোয়েন্সি আবার বেড়ে যায়, যা দিনের বেলা নতুন কিছু শেখার সময় দেখা গিয়েছিল। এইসব পরীক্ষা নিরীক্ষা এবং অবজারভেশনের পর এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কের অবচেতন অংশ অর্থাৎ আনকনসিয়াস ব্রেন সব মেমোরিকে একবার রিপ্লে করে, যেন নতুন শেখা ইনফরমেশন গুলোর সাথে মস্তিষ্কের নিউরনের কানেকশন স্ট্রং হতে পারে। এইসব হওয়ার সময় আমরা বুঝতেও পারি না, আমরা আরামসে ঘুমাতে থাকি। এইভাবে চলতে চলতে যখন আমরা ঘুমের রেম স্টেজে থাকি তখন আমাদের কনসিয়াস মাইন্ড অর্থাৎ চেতন মস্তিষ্ক পুরোপুরিভাবে অ্যাক্টিভ থাকে না। ফলে সে যেসব ইনফরমেশন ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির রূপে ডিটেক্ট করতে পারে সেগুলো পরিপূর্ণ থাকে না। তো এইসব অপরিপূর্ণ অর্ধেক ইনফরমেশনকে জানার জন্য, বোঝার জন্য কনসিয়াস মাইন্ড একটি কাহিনী তৈরি করে, যা আমরা দেখি স্বপ্নের রূপে। তবে এটা জরুরি নয় যে এইসব কাহিনীকে বাস্তবিকতা এবং পৃথিবীর নিয়ম পালন করতে হবে। সে নিজে নিজেই খুবই অদ্ভুত, কারণ মনে রাখুন, আমাদের মস্তিষ্কের কনসিয়াস মাইন্ড ইনফরমেশনকে পুরোপুরিভাবে প্রসেস করতে পারে না। ফলে কোনো কিছু সঠিকভাবে নিয়ম মেনে স্বপ্ন দেখা অসম্ভব। তো পরের বার যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটার সাথে বাস্তবিকতা এবং ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র এটাই বলবো, আপনার চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড অবচেতন অবস্থায় কিছু অর্ধেক অপরিপূর্ণ ইনফরমেশনকে অনুভব করেছে। পুরোপুরিভাবে বুঝতে না পারার কারণে মন গঠন কাহিনী বানাতে শুরু করে। এমন অনেকবার হয় আমাদের স্বপ্ন বাস্তব ভাবনার সাথে মিলে যায়। আমরা যখন খুব টেনশন এবং স্ট্রেসের মধ্যে থাকি তখন আমাদের ভয়ঙ্কর খারাপ স্বপ্ন আসতে থাকে। তো আজকের স্বপ্ন নিয়ে গবেষণা এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমরা মানুষ কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।